অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। জন্মকালীন যে গ্রহ নক্ষত্র তোমার জন্মছকে যে যে স্থানে অবস্থান করবে তারই সারা জীবন তোমাকে ফল ভোগ করতে হবে। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা কথাতেই শুনেছি গ্রহ তারা ভালো নয়, দিনকাল ভালো নয়। বা প্রতিটা কথাতে আমরা শুনতে পারি গ্রহ নক্ষত্রের যোগ যদি ভালো না থাকে, তার মানে গ্রহের সঙ্গে সঙ্গে নক্ষত্র শব্দটা কিন্তু আমরা ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে আলোচনাতে কখনো না কখনো এটা আমরা গণ্য করেছি। কিন্তু আমরা যখন চলিতভাবে ক্যালকুলেশন করি, ওই যে 9 নবগ্রহ, ওই 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ, আমরা সবাই জানি যে 9 নবগ্রহ 10 দিক। কিন্তু নক্ষত্র সেটা কটা, সেটা কিন্তু ছোট থেকে কেউ আমাদের গুনতেও শেখায়নি, বলতেও শেখায়নি। কিন্তু বারবার এটা আলোচনায় ফিরে এসছে, গ্রহের সাথে নক্ষত্র, গ্রহ তারা একসাথে ভাগ্য নির্ধারণ করে। সেই পদ্ধতি কিভাবে হয় এবং সত্যি সত্যি নক্ষত্র কি এতটা ইম্পর্টেন্ট গ্রহের মতনই, সে সমস্ত কিছু জানবো। আর যার কাছে জানবো, বলাই বাহুল্য, তার কাছে মানে আমাদের সেই সুযোগ রয়েছে জানার, কারণ প্রচুর মানুষ গোটা বিশ্ব জুড়ে তার ভক্ত, তারা জানতে চাইছেন তার কাছে বিভিন্ন জিনিস। সারা বিশ্বে ছুটে বেড়ান তিনি সেমিনার করতে, বিভিন্ন জায়গায় চেম্বার করেন এবং তার থেকেও বেশি ব্যস্ত থাকেন বিভিন্ন জায়গায় পুরস্কার, সম্মান, স্বীকৃতি এগুলো নেওয়ার জন্য। কিন্তু তাও তাকে আমরা আমাদের মধ্যে বারবার পাই, কারণ তিনি দিনের শেষে মনে করেন তিনি এই বাংলার মেয়ে, বাংলার মানুষ, বাংলার মাটিতে অ্যাওয়ারনেসের কাজটা তিনি চালিয়ে যাবেন। তিনি আর কেউ নন, ইতিমধ্যেই 2 বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। তোমার অ্যাক্সেসরিটা আমার প্রচণ্ড পছন্দ, ওটা আমি নিয়ে নেবো। ঠিক আছে, একদম। কারণ কি বলতো, আমি একটু নানা রকম জুয়েলারিস পরতে ভালোবাসি, আর এই ধাতুটাও অনেকের রাশির জন্য অনেক স্যুট করে। এটা কি সিলভার গো? হ্যাঁ, এটা সিলভারের। তো এটা মানে আমি একটু রূপোর জিনিস পরতেও ভালোবাসি, ভালো লাগে। হ্যাঁ একদম। আর রূপো কি বলতো, মানে একটু মাথা ঠান্ডা রাখে, এবং চন্দ্র তো মানে চন্দ্রের ধাতু হচ্ছে রূপো। সুতরাং আমার মনে হয় যে আমরা যদি, চন্দ্র তো আমাদের মনের কারক গ্রহ, আমরা যদি রূপো শরীরে ধারণ করি তাহলে আমার মনে হয় যে আমরা মানসিকভাবে আমাদের মনটা শান্ত থাকবে, চঞ্চলতা কাটবে, আমরা অনেক ভালো থাকবো। যাই হোক, আজকের আমাদের বিষয়টা একটু অন্যরকম বিষয় আছে, নক্ষত্র সম্বন্ধে, যেটা হচ্ছে যে এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। নক্ষত্র অ্যাকচুয়ালি আমরা কিন্তু নাক্ষত্রিক জ্যোতিষ বলে থাকি, এবং আমাদের জীবনে নক্ষত্রের ভূমিকা কিন্তু বিশাল। কিন্তু এই নক্ষত্র কি গ্রহের বাইরে? তা তো না। 9টা গ্রহের আন্ডারেই কিন্তু নক্ষত্র, আবার নক্ষত্রের আন্ডারে গ্রহ। আচ্ছা, আমাদের কিন্তু 27টা নক্ষত্র আছে। অ্যাকচুয়ালি কি হয়, নক্ষত্র আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা জাতক বা জাতিকা, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন আমাদের জীবনে নক্ষত্র কিন্তু সারা জীবনে একটা বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমরা কোন নক্ষত্রের আন্ডারে জন্মেছি, আর সেই নক্ষত্রই কিন্তু একটা মানুষের জীবনের দশা গঠন করে। আচ্ছা আচ্ছা। ধরো একজন জাতিকা
তার উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্ম হয়েছে, 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী। তার মানে তার জন্মকালীন গ্রহ হচ্ছেন রবি। সে রবির মহাদশায় জন্মগ্রহণ করলো। তারপরে কিন্তু তাকে আরো 6টা মহাদশা তাকে ফেস করতে হবে যদি সে পূর্ণায়ু লাইফ পায়। সুতরাং এই যে মহাদশা মানে নক্ষত্র আমাদের জীবনে অনেকটা ইম্পর্টেন্ট বলবো না, নক্ষত্রটাই আমাদের জীবনে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার নক্ষত্রের মধ্যে দিয়ে তুমি বোধহয় গণটাও ধরে ফেলতে পারো। এবার আমি বলে দিই যে নক্ষত্রের বিচারে গণ হচ্ছে, নক্ষত্রের বিচারে তোমার মহাদশা আসছে। নক্ষত্র যদি সেই সময় শুভ নক্ষত্র, তাহলে সেই শুভ নক্ষত্রের থেকে যোগ আসছে, মহাদশা নক্ষত্র থেকে এসছে। এবং একটা মানুষ সারা জীবন যে দশাটা ফেস করে সেটাও কিন্তু ওই যে নক্ষত্র তুমি জন্মেছো সেই নক্ষত্রের পরপর সাজানো থাকে। সুতরাং আমাদের জীবনে যদি কেউ জিজ্ঞেস করে গ্রহের ভূমিকা বেশি না নক্ষত্রের, আমি বলবো যে নক্ষত্রের ভূমিকা অবশ্যই ইম্পর্টেন্ট। বিকজ নক্ষত্র যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু আমরা প্রচণ্ড ভালো ফল পাই। ধরে নাও শনি কারোর জন্মছকে একাদশপতির নক্ষত্র অবস্থান করে আছেন, কারোর জন্মছকে দেখা গেল লগ্নের একাদশে কারোর হয়তো কন্যা লগ্ন এবং তার লগ্নের একাদশ ভাব পড়েছে কর্কট রাশি, সেখানে শনি অবস্থান করে আছেন এবং তার একাদশপতির নক্ষত্র হয়তো শনি অবস্থান করে আছে, তার মানে তার সারা জীবন কিন্তু শনির থেকে বেনিফিট পাবে। সুতরাং মানুষের জীবনে নক্ষত্র হচ্ছে মেন, নক্ষত্রের ইম্পর্টেন্সই প্রচণ্ড। নক্ষত্রকে গুরুত্ব না দিলে একটা মানুষের জীবন অন্ধকার। এই যে গ্রহের অবস্থান পরিবর্তন হয় সেই অনুযায়ী দশা পরিবর্তন হয়, নক্ষত্র কি বদলাতে যায়? মানে আমার জন্মছকে জন্ম মুহূর্তে যে নক্ষত্র ছিল সারা জীবনে সেটাই থাকবে না, সেটারও অবস্থান পরিবর্তন হতে হতে যাবে? অবস্থান তো সমস্ত গ্রহের ট্রানজিটে পরিবর্তন, হ্যাঁ নক্ষত্রেরও হয়, কিন্তু জন্মকালীন যে গ্রহ নক্ষত্র তোমার জন্মছকে যে যে স্থানে অবস্থান করবে তারই সারা জীবন তোমাকে ফল ভোগ করতে হবে। আচ্ছা, 9টা গ্রহ, এই 9টা গ্রহ আন্ডারে 27টা নক্ষত্র রয়েছে এবং 9টা গ্রহ কিন্তু 27টা নক্ষত্রকে, মানে প্রতিটা গ্রহের আন্ডারে 3টে করে নক্ষত্র, 3টে করে নক্ষত্র। এবার আমি যদি রবির থেকে ধরি তাহলে রবির 3টে নক্ষত্র আছে, তাহলে আমি কি কি নক্ষত্র রবির পাচ্ছি? 3 নম্বর নক্ষত্রকে পাচ্ছি, তারপরে আমি পাচ্ছি হচ্ছে 12 নম্বর নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্রকে আমি পেয়ে যাচ্ছি, আর তারপরে পেয়ে যাচ্ছি 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া। এবার আমি যদি দেখি চন্দ্র, তাহলে চন্দ্রের আন্ডারে 3টে, মানে চন্দ্র 3টে নক্ষত্রকে কন্ট্রোল করছে। একটা হচ্ছে রোহিণী 4 নম্বর নক্ষত্র, হস্তা 13 নম্বর নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র হচ্ছে শ্রবণা। এই 3টে নক্ষত্রকে কিন্তু চন্দ্র কন্ট্রোল করছেন। তারপর আমি চলে এলাম মঙ্গলের নক্ষত্র, 5 নম্বর নক্ষত্র মৃগশিরা, 14 নম্বর নক্ষত্র হচ্ছে চিত্রা, 23 নম্বর নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা, তার অধিপতি মঙ্গল, তাহলে মঙ্গলের অধীনে 3টে নক্ষত্র হয়ে যাচ্ছে। এবার চলে এলাম সিরিয়াল ওয়াইজ বুধ, তাহলে বুধের নক্ষত্র হচ্ছে 9 নম্বর নক্ষত্র অশ্লেষা। তারপরে আমি চলে যাব 18 নম্বর নক্ষত্রে জ্যেষ্ঠা, তার অধিপতি গ্রহ হচ্ছেন কিন্তু বুধ, আর তারপরে হচ্ছে রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র, তাকেও কিন্তু বুধ লিড করছে। সিরিয়াল ওয়াইজ এবার বৃহস্পতির নক্ষত্রে চলে যাচ্ছি, বৃহস্পতির আন্ডারে 3টে নক্ষত্র রয়েছে, পুনর্বাসু 7 নম্বর নক্ষত্র, তারপরে আমি যদি চলে যাই তখন হচ্ছে বিশাখা 16 নম্বর, 25 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, তার অধিপতি হচ্ছেন বৃহস্পতি, তাহলে বৃহস্পতির আন্ডারে 3টে নক্ষত্র হয়ে গেল। এরপর চলে আসবো শুক্রের নক্ষত্র সিরিয়াল ওয়াইজ, শুক্রের নক্ষত্র 3টে পড়ছে, তার মানে একটা ভরণী পড়ছে, তারপরে পূর্ব ফাল্গুনী পড়ছে, 20 নম্বর নক্ষত্র পূর্বসারা পড়ছে। তো শুক্রের আন্ডারে 3টে নক্ষত্র হয়ে গেল। এরপর আমি আসবো শনির আন্ডারে 3টে নক্ষত্র, একটা হচ্ছে পুষ্যা 8 নম্বর নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র হচ্ছে অনুরাধা, 26 নম্বর নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। এই 3টে নক্ষত্র কিন্তু শনির আন্ডারে। এবার আমি চলে যাব রাহু হচ্ছে আদ্রা 6 নম্বর নক্ষত্র, 7ই নক্ষত্র, প্রচণ্ড শুভ নক্ষত্র। 7ই নক্ষত্রে কেউ জন্মালে সে কিন্তু দেবগণ প্রাপ্ত হচ্ছে, এবং 7ই নক্ষত্রে যদি কোনো কাজ হয়, কোনো পুজো আর্চা, যে কোনো শুভ কাজ যদি 7ই নক্ষত্রে করা হয় সেটার কিন্তু অসম্ভব ভালো ফল আমরা পেয়ে থাকি। আর তারপরে হচ্ছে শতভিষা নক্ষত্র, যেটা 24 নম্বর নক্ষত্র। এই 3টে নক্ষত্র কিন্তু রাহুর আন্ডারে থাকছে, রাহু কন্ট্রোল করছে।
নক্ষত্রে জন্মালে সেই মানুষকে সারা জীবন কিছু না কিছু প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, কেতুর নক্ষত্রের একটা অশ্বিনী, একটা হচ্ছে অশ্বিনী, লাস্টেরটা মূলা, একটা হচ্ছে মঘা, আর একটা হচ্ছে মূলা। মানে 1 নম্বর নক্ষত্র, 10 নম্বর নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র। আচ্ছা, এইবারে আগে জানি যে যেহেতু তুমি স্বাতী নক্ষত্রটা বললে যে মানে ওই নক্ষত্রে জন্মালে দেবগণ হয়। দেবগণ, হ্যাঁ। তুমি যদি বলো গণের বিচার, গণের বিচার, তাহলে দেখো অশ্বিনী হচ্ছেন কিন্তু দেবগণ, ভরণী নরগণ। ভরণী নক্ষত্রের আন্ডারে, হ্যাঁ, ভরণী নক্ষত্রের আন্ডারে জন্মালে তিনি কিন্তু হয়ে যাচ্ছেন নরগণ। তারপরে কৃত্তিকা, তখন কিন্তু রাক্ষসগণ। আবার রোহিণী নক্ষত্রে নরগণ হয়ে যাচ্ছে। মৃগশিরার অধিপতি মঙ্গল, সেই মৃগশিরার আন্ডারে জন্মালে সেটা কিন্তু দেবগণ। 6 নম্বর নক্ষত্র আদ্রা, তার আন্ডারে মনুষ্যগণ। 7 নম্বর নক্ষত্র পুনর্বাসু, তার আন্ডারে জন্মানো মানে তুমি দেবগণ প্রাপ্ত হলে। আবার 8ম নক্ষত্র পুষ্যা, তার নক্ষত্রে জন্মালেও তুমি দেবগণ প্রাপ্ত হচ্ছে, পরপর দুটো। এরপর চলে আসছে নাম্বার 9 নক্ষত্র অশ্লেষা, এবং অশ্লেষা নক্ষত্রে জন্মালে সেই মানুষকে সারা জীবন কিছু না কিছু প্রবলেম ফেস করতে হবে। সেটা হচ্ছে দেবাড়িগণ এবং বুধের নক্ষত্র। কোন গণে জন্মাচ্ছে তার উপরে কি লাইফে প্রবলেম ওঠা পড়াটা ডিপেন্ড করে? প্রচুর, কারণ তুমি কি গণে জন্মাচ্ছ এটার উপর তোমার নেচার ডিপেন্ড করছে। এইবারে আমরা জানি কেতু, রাহু এগুলো যদি কোনো জাতকের মূল কারক গ্রহ হয় বা শনি, শুনেই আমাদের কিরকম একটা ভয় লাগে। সেক্ষেত্রে স্বাতী নক্ষত্রে যিনি জন্মাচ্ছেন, তোমার কথা মতন খুব শুভ নক্ষত্রে জন্মাচ্ছেন। অনেক নক্ষত্রই শুভ, শুধু স্বাতী না। দেখো 27টা নক্ষত্র, প্রত্যেকটা এরকমও না যে, ধরো একটা জিনিস আমি বলবো যে একটা জন্মছক না খুব জটিল, এবং একমাত্র ধরো আমি অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছি বলে সারা জীবন কেঁদে যেতে হলো তা না। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাও জীবনে প্রচুর উন্নতি সাধন করেছে যদি তার জন্মছকে গ্রহ ভালো পজিশনে থাকে, যদি তার প্রারব্ধ, তার মানে গত জন্মের কর্মফল যদি ভালো থাকে। ইভেন হয়তো অনেকেই জানেন না যে পিতা মাতার কর্ম, মানে একটা পরিবারে যে জাতক জাতিকা জন্মালো তার মাতা পিতার কর্মের উপরেও কিন্তু ভাগ্য ডিপেন্ড করে, মানে সন্তানের ভাগ্য। একদম সন্তানের ভাগ্য। যদি মাতা পিতা ভালো কাজ করে সন্তানের জীবনে অনেক কিছু ভালো হবে, আর যদি মাতা পিতা খারাপ কর্ম করেন তাহলে কিন্তু সন্তানকে ফেস করতে হবে। ইভেন পূর্বপুরুষরা যদি খারাপ কর্ম করে আসে সেই কর্মের ফলও কিন্তু একটা জাতক জাতিকাকে ফেস করতে হতে পারে। সেটা তোমার জন্মছকে পিতৃদোষ বলবে। তোমার জন্মছকে যদি পিতৃদোষ থাকে তার মানে তোমার পিতা এবং তুমি যে ফ্যামিলিতে জন্মেছো তোমার পূর্বপুরুষ, ডেফিনেটলি কোনো পূর্বপুরুষ খারাপ কর্ম করেছিলেন, তার জন্য তুমি এই ফল ভোগ করছো। কোন পূর্বপুরুষ খারাপ কর্ম করেছিলেন, সেটা তোমার পিতা, তোমার ঠাকুর দাদা না কোনো পূর্বপুরুষ, সেটাও বলে দেবে, এবং সেটাও নক্ষত্র থেকে আমরা জানতে পারি। ইভেন একটা জিনিস, মাতৃদোষ আমরা কাকে বলি? যখন চন্দ্র অ্যাফ্লিক্টেড থাকে জন্মছকে, তার মানে তোমার মাতা বা মাতার ফ্যামিলির কেউ খারাপ কর্ম করেছিলেন, বা তুমি জন্মেও মাতার আশীর্বাদ পাচ্ছ না, মাতা তোমার থেকে বিমুখ, মা তোমার থেকে মুখ সরিয়ে নিয়েছে। পৃথিবীতে আমরা জানি মা এবং সন্তানের চেয়ে ভালো সম্পর্ক হয় না পৃথিবীতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা, বা জন্মের পর মায়ের মৃত্যু, যে ছোট বয়স থেকে সে হয়তো মায়ের ভালোবাসাই ফেলো না, মায়ের মানে সান্নিধ্য লাভ করলো না, সেটাও কিন্তু মাতৃদোষের কারণের জন্য। এবং এই যে এক একটা দোষ, সেটাও কিন্তু কিছু যেমন গ্রহের সমন্বয়, যেমন ধরো রাহু রবি, চন্দ্রকেতু, চন্দ্র রাহু, রাহু দৃষ্টি চন্দ্র রবির উপর, বা এরকম অনেক কিছুতে দোষ তৈরি হচ্ছে। আবার যদি সে ভালো শুভ নক্ষত্রে জন্মায়, যেমন ধরো অশ্বিনী নক্ষত্র, এরা কিন্তু প্রচণ্ড পড়াশোনায় ভালো হয়, এরা প্রচণ্ড ভালো কর্মঠ হয়, এরা প্রচণ্ড ভালো জ্ঞানী হয়, কিন্তু অশ্বিনী নক্ষত্রের যে অধিপতি তিনি হচ্ছেন কেতু। যদি কেতু কারোর জন্মছকে শুভ ঘরে থাকে তবেই সে কিন্তু ভালো ফল পাবে। ধরো কেউ কৃত্তিকা নক্ষত্রে জন্মেছে, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা একটু রাগী হয়, স্বাধীনচেতা হয়, কিন্তু মন খুব সরল হয়। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন রবি। সেই রবি যদি কারোর জন্মছকে লগ্নে অবস্থান করে আছে, চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে, অথবা ধরো কারণ অষ্টম ভাবেও রবি খারাপ ফল দেয় না, শারীরিক প্রবলেম দেয়, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেয়, ভাগ্যস্থানে দশম ভাবে, একাদশ ভাবে, তখন কিন্তু জন্ম নক্ষত্র তার শুভ হয়ে গেল, সে কিন্তু জীবনে অনেকটা ভালো ফল পেল, তার জীবনে এগোতে অনেকটা সুবিধা হবে, এবং তার ভাগ্যও কিন্তু তাকে সাপোর্ট করছে। এবার নন সাপোর্টিভ কোনগুলো? তুমি যে নক্ষত্রের আন্ডারে জন্মেছো সেই নক্ষত্রের অধিপতি যদি তোমার জন্মকালীন জন্মছকে লগ্নের 6th হাউস, লগ্নের 8th হাউস, লগ্নের 12th হাউস এবং বকরি
লো ডিগ্রি মানে আর্লি ডিগ্রিতে অথবা লেট ডিগ্রিতে, তখন তোমাকে অনেকটা স্ট্রাগল, তোমার জীবনের প্রত্যেকটা পদে অনেকটা বাধার সম্মুখীন হতে হবে। জন্ম নক্ষত্রের অধিপতির শুভঘরে অবস্থান এবং সেই গ্রহটা যদি তার জন্মছকে বর্গোত্তম হয়, তাহলে কিন্তু তার জীবনের অনেক ডেভেলপমেন্ট থাকে। একজন জাতক বা জাতিকার, ধরে নাও কারুর হচ্ছে অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাহলে তিনি হচ্ছেন দেবগণ। এবার তার দেখাগুলো এমন একটা রাশি, সেই রাশিটা হচ্ছে রাহুর রাশি। দেখো, রাহুর নিজস্ব কোনো রাশি নেই, রাহুর আন্ডারে নক্ষত্র রয়েছে। রাহু একটা গ্রহ, রাহু আর কেতুর কোনো রাশি হয় না। আচ্ছা, মানে শুক্রের, বুধের, সবার 7টা গ্রহের রাশি রয়েছে। ধরে নাও মূলা নক্ষত্রে একজন জন্মেছে, তার কেতুর নক্ষত্রের উপর প্রভাব। এবার ধনু রাশিতে রয়েছে, তার উপর বৃহস্পতির সে জাতক, তাহলে তার উপর বৃহস্পতির প্রভাব বেশি থাকবে না কেতুর প্রভাব বেশি থাকবে? নক্ষত্রের প্রভাব বেশি থাকবে। নক্ষত্রের প্রভাব বেশি থাকে না? ডেফিনেটলি। নক্ষত্রের অধিপতি মূলা, তার অধিপতি হচ্ছেন কেতু। কেতুর পজিশনের উপর ওই যে বলে না যে জন্ম নক্ষত্রটা হচ্ছে মেন। জন্ম নক্ষত্র যদি কারোর শুভ হয়, বা জন্ম নক্ষত্র শুভ বলতে আমরা কি বুঝি, জন্ম নক্ষত্রের অধিপতির শুভঘরে অবস্থান এবং সেই গ্রহটা যদি তার জন্মছকে বর্গোত্তম হয়, তাহলে কিন্তু তার জীবনের অনেক ডেভেলপমেন্ট থাকে। সুতরাং নক্ষত্র একটা মানুষের জীবনে বিশাল বিশাল কিন্তু ভূমিকা পালন করে থাকে, যেটা অনেক মানুষই জানেন না। তাহলে একটা জিনিস আমাকে বলো, যে গ্রহ, নক্ষত্র, তারপর গ্রহ, তারপর লগ্ন, এই যে ভাগটা রয়েছে, এবার আমরা আরেকটা হচ্ছে রাশি। হ্যাঁ, লগ্ন, তারপরে হচ্ছে রাশি আর নক্ষত্র, এই তিনটেই তো মেন। হ্যাঁ, কি লগ্ন তোমার, কি রাশি তোমার, আর কি তোমার নক্ষত্র। এবারে যে দশা অন্তর্দশা, সে সবটাই নক্ষত্রের ক্যালকুলেশন অনুযায়ী। যেমন আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, কারোর ধরো নাম্বার 2 নক্ষত্র জন্ম, ভরণী নক্ষত্রে। আচ্ছা, তাহলে ভরণী নক্ষত্রের মহাদশা চলে গেল, মানে শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা চলার পর তার রবির মহাদশা আসবে, তারপরে তার চন্দ্র আসবে, তারপরে তার মঙ্গল আসবে, রাহু বৃহস্পতি দিয়ে তার জীবনাবসান, যদি সে পূর্ণায়ু লাভ পায়। আর একটা জিনিস আমাকে বলো, যে কোনো অ্যাস্ট্রোলজার নিজের বা নিজের পরিবারের কারোর সঠিক গণনা করতে পারেন? দেখো, একটা জিনিস বলি, অ্যাস্ট্রোলজাররা যারা প্রকৃত জ্যোতিষ, যারা প্রকৃত পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তারা পারে, কিন্তু আফটার অল দিনের শেষে আমরা প্রত্যেকে মায়ার জগতে রয়েছি, আমরা প্রত্যেকে মানুষ। আমি এই দুটো জিনিস বলছি, আমরা প্রত্যেকেই কেন অ্যালাউটা কেন আসেনি, দুটো কারণে। যারা আমরা সাধনা করি তাদের ক্ষেত্রে যে আমরা পরিবারের কারোর ভালো করতে পারবো না, কারণ আমরা মনুষ্য সেবায় নিজেকে নিয়োজিত করেছি। সুতরাং আমরা একটা মানুষ, অন্য গোত্রীয় যদি কেউ আমার কাছে আসে, স্বগোত্রীয় নয়, তখন আমি তার জন্য কাজ করলে সে ফল পাবে। কিন্তু আমি নিজে যে বিদ্যাটা লাভ করেছি, নিজে যে বিদ্যাটা অর্জন করেছি, সেই বিদ্যাটা অর্জন করে আমি পরিবারের লোকের ভালো করছি না, সেটাতে কিন্তু আমি ভালো ফল দিতে পারবো না। আরেকটা যেটা বলছিলাম, যে দিনের শেষে আমরা প্রত্যেকে মানুষ, আমরা জ্যোতিষ হলেও কোথাও তো নিজের পরিবারের লোকের প্রতি ভালোবাসা আছে। সুতরাং যখন তার কোনো কিছু আমরা খারাপ দেখছি, ভালো দেখলে আনন্দ, কিন্তু খারাপ দেখছি, তখন আমরা অটোমেটিক্যালি আমরাও ডিমোটিভেটেড হচ্ছি। হয়তো আমাদের যোগ সাধনা আছে, আমরা ঈশ্বরের সাধনা করি, আমরা শক্তি সাধনা করি, অনেক কিছুর মাধ্যমে আমরা নিজেদেরকে শক্ত রাখি, আমাদের নেগেটিভিটিটাকে ক্লিয়ার করি, কিন্তু দিনের শেষে আমরা প্রত্যেকে মানুষ, আমরা জীব। সুতরাং এই যে খারাপ লাগা, ভালো লাগা, সেই জিনিসটার জন্য আমার মনে হয় যে অন্তত জ্যোতিষীকে নিজের জন্মছক বা নিজের পরিবারের জন্মছক, পরিবারের কারো জন্মছক দেখাটা উচিত না। এই পুরো লড়াইটা এবং নিজের সাথে যুদ্ধ, নিজের স্নায়ুর সাথে যুদ্ধ, নিজের কাছের মানুষদের সঠিক জিনিস বুঝতে পারলেও সেটা দেখেও না দেখার যে পদ্ধতি,
তারপরেও কিন্তু সোহিনী শাস্ত্রীদের মতন মানুষরা আমাদের সাহায্য করার জন্য সারাক্ষণ চেষ্টা করে চলেছেন। এবং যে কথাটা খুব বেশি আমাদের জন্য ফ্রুটফুল, যে স্বগোত্রীয় যিনি নন, যিনি পরিবারভুক্ত নন, তাদের জন্য কিন্তু সত্যি সত্যি এনারা সাহায্য করতে পারেন। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে আমি আমার সমস্যা নিয়ে গেলে আমি কিন্তু উপকৃত হব। মানে আমি মানে আমরা, মানে আপনারা এবং আমি মিলিয়ে তো একটা বৃহত্তর পরিবার। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই যতগুলো সমস্যা, মানে এই গ্রহের এইখানে অবস্থান ভালো হতে পারে, এই নক্ষত্রের এইখানে অবস্থান ঠিক হতে পারে না, এই যেগুলো পারে না, সেই নাকে হ্যাঁ করার দায়িত্বই কিন্তু উনি আমাদেরকে ভালোবেসে নিয়েছেন। আমাদেরকে ভালোবেসে নেওয়া এই দায়িত্ব কতটা ফলপ্রসূ হয়েছে সেটা অনেক মানুষের মুখ থেকে আমরা শুনছি। আসুন এই মুহূর্তে শুনে নিই কোনো একজনের কথা তার মুখ থেকে। ডক্টর সোহিনী শাস্ত্রী, উনি একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার এবং আমি 2020 সালে আমার বড় মেয়েকে নিয়ে ওনার কাছে এসেছিলাম। ও MBBS পাস করে গেছিল, কিন্তু কিছুতেই MCH এই MS পাসটা মানে MS এর জন্য কিছুতেই পাস করতে পারছিল না নিটটা। তারপরে আমি আমার ছোট মেয়েকেও নিয়ে এসেছিলাম ওনার কাছে। ছোট মেয়ে খুব অসুস্থ ছিল শারীরিক দিক থেকে এবং মানসিক দুটো দিক থেকেই, এবং আমার পরিবারের অনেক সদস্য ওনার কাছে দেখাতে এসে সফলতা পেয়েছে। আমি মনে করি উনি আমার কাছে একজন দেবতা, কেন আমার জীবনের সমস্ত জটিলতা দূর করে আজকে সফলতার পথ উনি দেখিয়েছেন। আমার ফ্যামিলিতে উনি উজ্জ্বল আলোর পথ দেখাতে সাহায্য করেছেন। নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে যদি চেম্বারে পৌঁছতে চান, কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25। এই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া মুম্বাই, দুবাই, লন্ডন এবং বিভিন্ন জায়গাতে, মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে উনি চেম্বার করে থাকেন। কিন্তু কখন কোথায় চেম্বার করবেন এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে হবে। আর ধরুন এমন একটা ডিস্টেন্সে আছেন, এই যে চেম্বারের পদ্ধতির কথা বলছি হয়তো কোনো চেম্বার অবধি পৌঁছানো সেই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রীর সাহায্য দরকার। তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেখানেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করা। সোহিনীদি, আজকের মতন তো সময় শেষ। আমরা তো রেগুলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, বাট হতে পারে এর মধ্যে কোনো একটি বিষয় মনে হলো সেটা সম্বন্ধে আরেকটু বিস্তারিত জানলে ভালো হয়, অথবা কোনো একটি বিষয় আপনার মনে হচ্ছে অনেক দিন আলোচনা করা হয়নি, একটু যদি সেই ব্যাপারে সোহিনীদি কিছু গাইড করেন। তো সেই রকম কোনো সিদ্ধান্ত, কোনো রকম ভাবনা থাকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সঙ্গে এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে দেখা হবে।